নমস্কার বন্ধুগণ, 7 অক্টোবর 2023 ঘড়িতে প্রায় 6টা বেজে 30 মিনিট হঠাৎ ইসরায়েলের মধ্যে ভয়ানক সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। আর এর কয়েক মিনিট পরই গাজার থেকে হাজার হাজার মিসাইল ইসরায়েলে এসে পড়ে। দেখতে দেখতে রাস্তার সাধারণ মানুষ লাশে পরিণত হয়ে যায়। বিগত কয়েক দশকের মধ্যে এটি ইসরায়েলের উপর সবচেয়ে বড় হামলা ছিল। এই আক্রমণে 900 থেকেও বেশি ইসরায়েলি মানুষ তাদের প্রাণ হারায়। এই ঘটনা 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধকে মনে করিয়ে দেয়, যেখানে আরব কান্ট্রি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। আর 7 অক্টোবর 2023 ওই ইয়ম কিপুর যুদ্ধের 50তম অ্যানিভার্সারি ছিল। ইসরায়েল বলে কি হামাস 2200টি রকেট লঞ্চ করেছিল, কিন্তু হামাসের দাবি কি ওরা 5500টি রকেট ফায়ারিং করেছিল। হামাস ইসরায়েলের মধ্যে ঢুকে পড়ে এবং ইহুদিদের বাড়িতে বাড়িতে গিয়ে ফায়ারিং করতে থাকে। রাস্তার মধ্যে হামাস পেট্রোলিং শুরু করে দেয় এবং ইহুদিদের গাড়ি দেখতে পেলেই ফায়ারিং শুরু করে দেয়। সাউথ ইসরায়েলের মরুভূমিতে একটি মিউজিক ফেস্টিভ্যাল চলছিল, যেখানে হামাস হামলা করে দেয় এবং এই আক্রমণে 260 জনের মৃত্যু হয়। প্যালেস্তিনিরা বুলডোজার দিয়ে গাজা বর্ডারকে ভেঙে ইসরায়েলে ঢুকে পড়ে। হামাস ইসরায়েলের মহিলা এবং বাচ্চাদেরকে কিডন্যাপ করে নেয়। যেসব মহিলাদেরকে মেরে ফেলে ওনাদের শরীরের সাথে অশ্লীলভাবে আচরণ করে। হামাস ধমকি দেয় কি ওরা পুরো ইসরায়েলকে দখল করে নেবে, আর ততক্ষণ পর্যন্ত এই রক্তের খেলা চলতেই থাকবে। এরপর ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু টিভিতে একটি স্টেটমেন্ট দেয়। উনি বলেন, ইসরায়েল অ্যাট ওয়ার। হামাস যেটা করেছে ইসরায়েল কখনো একে ক্ষমা করবে না। হামাসকে এর বড় মূল্য দিতে হবে। আর পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইসরায়েল এয়ারফোর্স, নেভি এবং ট্যাঙ্ক দিয়ে গাজার উপর ভয়ানক হামলা করে গাজার উপর কন্টিনিউয়াসলি বোম্বিং করতে শুরু করে। আর ইসরায়েলের এই আক্রমণে 5500 প্যালেস্তিনি মানুষের জীবন চলে যায়, 74,000 মানুষ বাড়ি ছাড়া হয়ে যায়। গাজার থেকে এমন কিছু ছবি বেরিয়ে আসছে যেগুলি দেখার পর মনে হবে কি গাজা যেন স্টোন এজে পৌঁছে গিয়েছে। ইউএনের সেক্রেটারি অ্যান্টোনিও গুতেরেস হামাসকে ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ করতে বলে এবং বলে কি যে সমস্ত ইহুদিদেরকে বন্দি করে রেখেছে হামাস তাদেরকে যেন ছেড়ে দেয়। হামাস পুরো ইসরায়েলকে দখল করে নিতে চায়, অন্যদিকে ইসরায়েল হামাসকে পুরোপুরিভাবে সমাপ্ত করে দিতে চায়। ইতিহাসে আজ পর্যন্ত ইসরায়েল একটিও যুদ্ধ হারেনি, আর এরকম একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেটের বিরুদ্ধে হামাস আক্রমণ করলই বা কেন? যে জমিনের নিয়ে লড়াই হচ্ছে অ্যাকচুয়ালি সেই জমিন কার? ইসরায়েল প্যালেস্তিনি বিবাদের মূল কারণ কি? কয়েক দশক ধরে ইসরায়েল এবং প্যালেস্তিনিদের মধ্যে কেন যুদ্ধ চলে আসছে? তো আসুন পর্দার আড়ালের এই ইতিহাসকে জানার চেষ্টা করি। এটা হচ্ছে 1948 সালের আগের ম্যাপ। গ্রিন কালারটি হচ্ছে প্যালেস্তিন দেশ আর ডট অংশটি হচ্ছে ইহুদি। আর এটা হচ্ছে 2023-এর ম্যাপ। গ্রিন কালারটি প্যালেস্তিন দেশ আর এটি ইসরায়েল দেশ। প্যালেস্তিন দেশ দুটো অংশে বিভক্ত হয়ে যায়, একটা ওয়েস্ট ব্যাংক, অন্যটি গাজা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ব্রিটিশ মিডল ইস্টে এমন একটি কাজ করে দিয়ে গেছে যা কখনো সমাধান হওয়ার নয়। ইসরায়েল প্যালেস্তিনি বিবাদের যত লড়াই শুরু হয় তার মূল কেন্দ্রবিন্দু জেরুসালেম। জেরুসালেমে 3টি আলাদা আলাদা ধর্মের ধর্মস্থল আছে, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি। মুসলিমদের 3টি বড় ধর্মস্থল মক্কা, মদিনা এবং আল-আকসা মসজিদ। আর এই আল-আকসা মসজিদ জেরুসালেমে অবস্থিত। আর এখানে ইহুদিদের টেম্পল মাউন্ট আছে আর খ্রিস্টানদের চার্চ অফ দ্য হোলি সেপারেটরি আছে। বেশিরভাগ লড়াই হয় এই নিয়ে কি জেরুসালেম কার অধীনে থাকবে, কে জেরুসালেমের উপর শাসন করবে। কিন্তু জেরুসালেম ইউএনের অধীনে আছে। আর এই ওয়েস্ট ব্যাংক থেকে কিন্তু কোনো রকম কোনো আক্রমণ হয় না। আর ইসরায়েল প্যালেস্তিনিদের উপর বিভিন্ন রকমের রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে কি প্যালেস্তিনিরা নেভি রাখতে পারবে না, এয়ারফোর্স রাখতে পারবে না, এমনকি মিলিটারিও রাখতে পারবে না। তাই যদি ওয়েস্ট ব্যাংকে কোনোরূপ হামলা দেখতে পাওয়া যায় তো এখানের প্যালেস্তিনিরা পাথর দিয়ে হামলা করে, কিন্তু রকেট হামলা হয় গাজার থেকে। যেখানে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্তিনি পলিটিক্যাল পার্টি ফাতার শাসন চলে, সেখানে গাজাতে হামাসের শাসন চলে। 2021 সালে জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরায়েল মিলিটারি আক্রমণ করে দিয়েছিল, যেখানে প্রায় 250 জন প্যালেস্তিনির মৃত্যু হয়েছিল। আর হামাসের মিলিটারি কমান্ড মোহাম্মদ ডেব বলে কি 2021 সালে আল-আকসা মসজিদে যে আক্রমণ হয়েছিল আজকের এই হামলা সেই আক্রমণেরই বদলা। আর এরই কারণে হামাস এই অপারেশনের নাম রাখে আল-আকসা ফ্লোড।
এবার ওই ইসরায়েল প্যালেস্তিনি ম্যাপের ব্যাপারে আলোচনা করা যাক। যেখানে 1948 সালে পুরো দেশ প্যালেস্তিনি ছিল, সেখানে আজকের দিনে প্যালেস্তিন কিভাবে কেবলমাত্র 12% রয়ে যায়। 1000 এডির থেকেই ইউরোপীয়রা ইহুদিদের উপর দাসের মতো ব্যবহার করত, নির্মমভাবে তাদের উপর অত্যাচার করত। আর এরই কারণে 18th সেঞ্চুরিতে ইহুদিরা একটি আন্দোলন শুরু করে। ওনারা নিজেদের জন্য একটি আলাদা দেশ বানানোর সিদ্ধান্ত নেয় এবং ইহুদিরা ধীরে ধীরে একত্রিত হতে শুরু করে। 18th সেঞ্চুরিতে প্যালেস্তিনে অল্প মাত্রায় ইহুদিরা থাকতো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে প্যালেস্তিন অটোমান আম্পায়ারের অধীনে ছিল। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় তো অটোমান আম্পায়ার জার্মানির সাথ দেয়। এখন ব্রিটেন অটোমান আম্পায়ারকে দুর্বল করার জন্য প্যালেস্তিনে থাকা আরবীয় এবং ইহুদিদেরকে উৎসাহ যোগায় অটোমান আম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আরবীয়দেরকে বলে কি যদি অটোমান আম্পায়ার যুদ্ধে হেরে যায় তো প্যালেস্তিন দেশ তোমাদের এবং তোমরা স্বাধীন হয়ে যাবে। অন্যদিকে ব্যালফোর্ড ডিক্লারেশনে ইহুদিদের সাথে ব্রিটিশ একটি চুক্তি করে কি যদি অটোমান আম্পায়ার হেরে যায় তো প্যালেস্তিনে তোমাদের জন্য হোমল্যান্ড বানানো হবে। আর ইহুদিরা এই কথা শোনার পর সরাসরি অটোমান আম্পায়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এবং অটোমান আম্পায়ার হেরে যায়। ব্রিটিশ ইহুদিদেরকে প্রমিস করেছিল কি প্যালেস্তিনে ওনাদের জন্য হোমল্যান্ড বানাবে। আর এরই কারণে 1919 থেকে 36-এর মধ্যে ইউরোপের আলাদা আলাদা জায়গার থেকে 2.5 লাখ ইহুদি প্যালেস্তিন দেশে চলে আসে। আর এরপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। হিটলার খুঁজে খুঁজে ইহুদিদেরকে মারতে থাকে। হোলোকাস্টের মতো ভয়ানক ইতিহাস দেখতে পাওয়া যায়, যেখানে হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল। আর এরই কারণে ইহুদিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্যালেস্তিনে পালিয়ে এসেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হার হয় এবং অ্যালায়েন্স পাওয়ার জিতে যায়। 1918 সালে যেখানে প্যালেস্তিনে কেবলমাত্র 6% ইহুদি ছিল, 1948 পৌঁছাতে পৌঁছাতে সেই সংখ্যা 33%-এ পৌঁছে যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সমাপ্ত হওয়ার পর অ্যালাইন পাওয়ার ইউনাইটেড নেশন ইউএন এর স্থাপনা করে, কারণ যাতে আর যুদ্ধ না হয়, শান্তি চুক্তির মাধ্যমে সমস্ত কিছু সমাধান হয়ে যায়। আর এরপর সময় ছিল ইহুদিদের জন্য আলাদা দেশ নির্মাণ করা। কিন্তু ব্রিটিশ আরব এবং ইহুদি দুজনকেই প্যালেস্তিনি দেশ দেওয়ার কথা বলেছিলেন। আর এরই কারণে যখন পার্টিশনের সময় আসে তো ব্রিটিশ নিজের হাত উপর করে দেয় আর এই ম্যাটারকে ইউএন এর হাতে তুলে দেয়। ইউএনও 1947 সালে একটি পার্টিশন ম্যাপ বের করায়, যেখানে প্যালেস্তিনিদেরকে 48% এরিয়া দেওয়া হয়, ইহুদিদেরকে 44% এরিয়া। আর জেরুসালেম 3টি ধর্মের জন্যই অত্যন্ত পবিত্র ধর্মস্থল ছিল, তাই জেরুসালেমের 8% এরিয়া ইউএন তার কন্ট্রোলে রেখে দেয়। কিন্তু প্যালেস্তিনিদের সাথে সাথে কোনো আরব কান্ট্রি এই পার্টিশনে সহমতি ছিল না। আর সহমতি না থাকার পরেও এরকমই হয়। 14 মে 1948 সালে ইসরায়েল স্বাধীন হয়ে যায়। আর স্বাধীনতার পরের দিনেই সমস্ত আরব কান্ট্রি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু এখানে প্রশ্ন ছিল ইসরায়েলের অস্তিত্বের, কারণ যদি ইসরায়েল যুদ্ধে হেরে যায় তো দুনিয়ার নকশার থেকে ইসরায়েল চিরদিনের জন্য সমাপ্ত হয়ে যেত। আর এরই কারণে ইসরায়েল এই যুদ্ধ জিতে যায়। আর যেখানে ইউএন ইসরায়েলকে 44% এরিয়া দিয়েছিল, সেখানে এই যুদ্ধের পর ইসরায়েল 60% এরিয়া দখল করে নেয়। এই যুদ্ধের কারণে 7 লাখ প্যালেস্তিনি ঘর ছাড়া হয়ে যায়, যাদেরকে নাকবা রিফিউজিও বলা হয়। আর এই নাকবা রিফিউজি সূত্র হয় ইসরায়েল প্যালেস্তিনি বিবাদের। এরপর প্যালেস্তিনিদেরকে সাপোর্ট করার জন্য আলাদা আলাদা অর্গানাইজেশন উঠে আসে। 1964 সালে PLO প্যালেস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের স্থাপনা হয়। 1967 সালে 7টি আরব দেশ একসাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু ইসরায়েল 6 দিনের মধ্যে ওই সমস্ত দেশকে হারিয়ে দেয় এবং আরও কিছু প্যালেস্তাইনের এরিয়া দখল করে নেয়। 1969 সালে ইয়াসের আরাফাত PLOর মেম্বার হয়। আর উনি বুঝতে পারেন কি যুদ্ধ করে ইসরায়েলের সাথে জিতা সহজ ব্যাপার নয়, তাই এবার ইসরায়েলের প্লেন হাইজ্যাক করা শুরু করে দেয়। 1977 পৌঁছাতে পৌঁছাতে 29টি প্লেন হাইজ্যাক করে নেয়। আর এরই কারণে ধীরে ধীরে PLOর প্রভাব বাড়তে শুরু করে। কিন্তু PLOর যেসব মেম্বাররা এই সমস্ত কাজ করত তারা লেবাননে থাকতো, কারণ যদি আশেপাশে থাকে তো ইসরায়েল হামলা করে দেবে। কিন্তু এবার ইসরায়েল সরাসরি লেবাননে আক্রমণ করে দেয়।
আর এরপর পিএলও ধীরে ধীরে শান্তিপূর্ণতার রাস্তা স্বীকার করে নেয় এবং বলে কি 1948 সালে ইউএন আমাদেরকে যে 48% এরিয়া দিয়েছিল, আমাদেরকে সেই 48% দিয়ে দাও, আমরা এতেই সন্তুষ্ট। কিন্তু ইসরায়েল ভাবে কি যদি এখন 48% এরিয়া দিয়ে দিই তাহলে পরবর্তী সময় সমস্ত আরব কান্ট্রি মিলে ইসরায়েলের উপর আবার আক্রমণ করে দেবে আর ইসরায়েলকে পুরোপুরিভাবে সমাপ্ত করে দেবে। আর এরই কারণে ইসরায়েল অকুপাইড এরিয়া ফিরিয়ে দিতে অস্বীকার করে। আর এরপর 1987 সালে হামাস নামক মিলিটিয়ান অর্গানাইজেশনের স্থাপনা হয়। হামাস বলে কি হাত জোড়ো করে ইসরায়েলের থেকে নিজেদের দেশের ভিক্ষা চাওয়ার কোনো মানে হয় না। যদি ইসরায়েল আমাদেরকে আক্রমণ করে তো আমরাও ইসরায়েলের পর আক্রমণ করব আর আমরা আমাদের সম্পূর্ণ প্যালেস্তিনি দেশকে ফিরিয়ে নেব। কিন্তু এরকম নয় কি কোনো দেশ শান্তি চুক্তি করতে চায় না। যখনই কোনো দেশের লিডার শান্তি চুক্তির কথা বলতো তো সেই দেশের লিডারকেই মেরে ফেলা হতো। 1993 সালে প্যালেস্তিনি ইসরায়েলের সঙ্গে অসলো অকর্ড পিসফুল অ্যাক্ট সাইন করে, কিন্তু এই অ্যাক্ট সাইন করার পরেও ইসরায়েল কোনোরূপ কোনো নিয়মের পালন করে না। হিউম্যান রাইট অ্যাক্টের উল্লঙ্ঘন করে গাজাতে অল্প মাত্রায় ইলেকট্রিসিটি, ফুড এবং ওয়াটার সাপ্লাই করে, অন্যদিকে ইহুদিদেরকে ফান্ড প্রোভাইড করে ওয়েস্ট ব্যাংকে গিয়ে নিজেদের বাড়ি বানানোর জন্য। আর ধীরে ধীরে ওয়েস্ট ব্যাংকের এরিয়াও দখল করতে শুরু করে, প্যালেস্তিনিদেরকে তাদের বাড়ির থেকে তাড়িয়ে দেয়, প্যালেস্তিনি মহিলা বাচ্চাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। আর এই সব ব্যবহার দেখার পর প্যালেস্তিনিদের ইসরায়েলের থেকে ভরসা উঠে যায় আর ধীরে ধীরে প্যালেস্তিনি মানুষ হামাসকে সাপোর্ট করতে শুরু করে। আর ধীরে ধীরে হামাস এবং প্যালেস্তিনি পলিটিক্যাল পার্টি ফাতার মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। 2005 সালের ইলেকশনে হামাস পলিটিক্যাল পার্টি ফাতাকে হারিয়ে দেয়, তাই ওয়েস্ট ব্যাংক ফাতার কন্ট্রোলে চলে যায় আর গাজা হামাসের অধীনে চলে আসে। আর এরপর হামাস ইসরায়েলের উপর ছোটখাটো হামলা করতে থাকে। কিন্তু এখানে ইসরায়েলের প্ল্যান দেখুন, ইসরায়েল তো চায় যে হামাস আক্রমণ করুক, কারণ ওরা প্রথমে আক্রমণ করলে ইসরায়েল সুযোগ পাবে পাল্টা আক্রমণ করার। আর ইসরায়েল যতবারই আক্রমণ করবে ততবারই একটু একটু করে প্যালেস্তিনের জমিনকে দখল করে নেবে। আর এইভাবেই যেখানে 1948 সালে প্যালেস্তিনিদের 48% জমিন ছিল, আজ সেখানে প্যালেস্তিনিরা কেবলমাত্র 12%-এ পৌঁছে যায়। আর হামাসকে ইসরায়েলের এই রণনীতি বুঝতে হবে, আর যদি এরকম না করে তাহলে যে 12% বেঁচে আছে সেই 12%ও প্যালেস্তিনের হাত থেকে চলে যাবে। হামাস যদি ভাবে কি আরব কান্ট্রি হামাসকে সাপোর্ট করবে, তো যখন আরব কান্ট্রি নিজেরা যুদ্ধ করে ইসরায়েলের সঙ্গে জিততে পারে না তো হামাসকে সাপোর্ট করে কি করবে। আর অন্যদিকে আরব কান্ট্রি যেটিকে ইন্টারন্যাশনাল প্রেসার বলছে, ওটা ইসরায়েলের জন্য অ্যাকচুয়ালি একটি বড় সুযোগ। কারণ ইসরায়েল যতই অত্যাচার করুক না কেন ইসরায়েলের কেউ কিছু করতে পারবে না। যদি এই ম্যাটার ইউএনওতে চলে যায় তো ইউএনওতে 5টি দেশের কাছে অধিকার আছে ভিটো করার। যদি কোনো কারণে একটি দেশ ভিটো করে দেয় তো সেই প্রস্তাব ক্যান্সেল হয়ে যায়। আর ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটেন তো বসেই আছে ভিটো করার জন্য, কারণ ওয়েস্টার্ন পাওয়ার মিডিল ইস্টে নিজেদের আধিপত্যকে বজায় রাখার জন্য যে কোনো সময় ইসরায়েল যতই অত্যাচার করুক না কেন ইসরায়েলকেই সাপোর্ট করবে। হামাস যেভাবে ইসরায়েলের সাধারণ মানুষের উপর অত্যাচার করলো এর কোনোরূপ কোনো জাস্টিফিকেশন নেই, কিন্তু ইসরায়েল যেভাবে কয়েক দশক ধরে প্যালেস্তিনি মানুষের উপর অত্যাচার করে আসছে এরও কোনো জাস্টিফিকেশন নেই। অন্যদিকে ইসরায়েলের কাছে একটি বাধ্যবাধকতাও আছে, কারণ যদি ইসরায়েল হাতিয়ার রেখে শান্তির চুক্তি করে তো তাহলে হয়তো প্যালেস্তিনি ইসরায়েল বিবাদ বন্ধ হয়ে যাবে, কিন্তু কয়েক দশকের মধ্যেই আরব কান্ট্রি ইসরায়েলকে দুনিয়ার নকশার থেকে মিটিয়ে দেবে। নো ওয়েপন্স, নো ইসরায়েল। তাই ইসরায়েলকে নিজের আত্মরক্ষার জন্য হাতিয়ার তুলতেই হবে। আর এরকম নয় কি একজনেরই দোষ এখানে দুই পক্ষেরই আছে, কিন্তু এর জন্য সাধারণ মানুষকে নিজেদের প্রাণ হারাতে হচ্ছে। তো আপনি কাকে সাপোর্ট করছেন এই বিষয়ে আপনার মতামত কি? যদি অন্য কোনো দেশ এই যুদ্ধে ইনভলভ না হয় তো এই যুদ্ধে ইসরায়েলই জয়লাভ করবে, কিন্তু এই যুদ্ধের পরিণতি স্বরূপ ইসরায়েলি হোক বা প্যালেস্তিনি হোক দুই দেশেরই সাধারণ মানুষকে তাদের প্রাণ হারাতে হবে। আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।